দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সাহিত্যের ইতিহাসটাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনেকগুলি ভিডিওর মাধ্যমে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরব। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এটা হলো তোমাদের সাহিত্যের ইতিহাসের টপিক, মানে সেকেন্ড সেমিস্টারের যে মূল টপিক সেটা হলো এই টপিকটা। এবার এই টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগে ভাগ হলো আধুনিক বাংলা সাহিত্যের ধারা ও লৌকিক সাহিত্যের নানা দিক। তাহলে মূল যে পর্ব রয়েছে, মানে তোমাদের যে মূল সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যের ইতিহাসের যে চ্যাপ্টারটি রয়েছে তার আবার দুটো ভাগ আমরা করলাম। আধুনিক বাংলা সাহিত্যের ধারা প্রথম যে ভাগটি রয়েছে, সেই আধুনিক বাংলা সাহিত্যের ধারাকে আবার আমরা 6টি ভাগে ভাগ করে নেব এবং এই যে 6টি ভাগ রয়েছে এই 6টি ভাগের প্রত্যেকটি ভাগ নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। ঊনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কারমূলক আন্দোলন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা, আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা, বাংলা কথা সাহিত্যের ধারা। এই যে কথা সাহিত্যের ধারা, এর মধ্যে রয়েছে উপন্যাস, ছোট গল্প এবং শিশু কিশোর সাহিত্য। তাহলে এই যে 6টি ভাগ, এই 6টি ভাগের আমরা 6টি ভিডিও তৈরি করব। তার সাথে আরেকটি ভিডিও থাকবে যেটা প্রথম যে দুভাগে ভাগ করেছিলাম সেই দুই ভাগের মধ্যে পরের ভাগটি, মানে লৌকিক সাহিত্যের ধারা। তাহলে চলো এবার শুরু করি। আজ আমরা বাংলা গদ্য প্রবন্ধের ধারা, মানে আমরা যে 6টি ভাগ করেছিলাম আলোচনার সুবিধার্থে, সেই 6টি ভাগের মধ্যে আজ বাংলা গদ্য প্রবন্ধের ধারা যে ভাগটি রয়েছে সেই ভাগটি নিয়ে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। দশম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যে আমরা দেখতে পাই গান ও কবিতা, ছড়া ইত্যাদির প্রচলন বেশি ছিল। এত কিছু থাকলেও, মানে কবিতা, গান ইত্যাদি কিছু থাকলেও বিভিন্ন চিঠিপত্র, দলিল, দস্তাবেজ এগুলো তো কবিতা, চিঠি ইত্যাদির মাধ্যমে হয় না। তো এই সমস্ত কিছুর মধ্যে আমরা গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্যের কিছুটা প্রচলন পেয়ে থাকি। বাংলা গদ্যের প্রাচীনতম দুটি নিদর্শনের কথা আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি। সেই দুটি নিদর্শন শব্দ মানে উদাহরণ, মানে নিদর্শন মানে উদাহরণ। তাহলে বাংলা প্রাচীন গদ্যের দুটি উদাহরণ হলো ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ ও কৃপার শাস্ত্র অর্থভেদ। এই দুটি হলো প্রাচীন গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্য। মূলত খ্রিস্টান মিশনারিরাই তাদের ধর্ম প্রচারের জন্য, দেখো তারা তো ইংরেজি ভাষায় পারদর্শী ছিল, এবার তারা ধর্ম প্রচার করবে আমাদের বাংলায়। তো সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভাষাগত একটা, সেজন্য তাদের ধর্ম প্রচারের জন্য তারা বাংলা গদ্য পড়তে এবং লিখতে শুরু করলো। আমরা সবাই জানি পলাশী যুদ্ধের পর সিরাজদৌল্লা হেরে গিয়েছিল এবং সেই সিরাজদৌল্লা হেরে যাওয়ার পর বাংলার শাসন কার্যে অভূতপূর্ব পরিবর্তন চলে আসে এবং তারপর ইংরেজরা আমাদের বাংলাকে শাসন কার্যের দায়িত্ব নিয়ে নেয়, মানে বাংলার শাসন কার্যের দায়িত্ব ইংরেজদের হাতে চলে যায়। এবার ইংরেজরা তো ভিন দেশি, মানে বিদেশি, তাদের ভাষা হলো ইংরেজি। তারা শাসন কার্য চালাতে গিয়ে কিছুটা হিমশিম খেয়ে গিয়েছিল ভাষার কারণে। তাই শাসন কার্য খুব সুন্দরভাবে, স্মুথভাবে চালানোর জন্য তারা অনুভব করলো বাংলা ভাষার প্রয়োজনীয়তার কথা। আর তারপরেই মিশনারিরা বাংলা ভাষার চর্চা শুরু করেছিলেন এই বাংলায়। আমরা কয়েকটি মিশনারির নাম দেখে নেই। মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, মার্সম্যান প্রমুখ ব্যক্তিত্ব। তারা
বাইবেলকে অনুবাদ করেন। তারা যিশুর যে জীবনী, যিশুর যে জীবনীর উপরে যে কাব্য, সেই কাব্যকে বাংলায় অনুবাদ করেছিলেন। বাংলা ব্যাকরণ এবং বাংলা অভিধান মানে ডিকশনারি প্রচার করার মানে তারা সেগুলি প্রকাশ করার পাশাপাশি তারা বিভিন্ন বাংলা সংবাদপত্র প্রকাশকর কাজ করেছিল, মানে বাংলা সংবাদপত্র তারা প্রকাশও করেছিল। তারা ছাপাখানায় বাংলা মুদ্রণ যন্ত্রের যে হরফ, সেই হরফ তৈরি করে তারা ছাপাখানার মাধ্যমে বাংলা ছাপানোর ব্যবস্থা শুরু করেছিল। তারপর আমরা লক্ষ্য করি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন উইলিয়াম কেরি সেখানকার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিল প্রথম। চলিত ভাষায় গদ্য প্রকাশ করে বা চলিত ভাষায় গদ্য লিখে তিনি বাংলা যে নতুন যারা গদ্য লেখক ছিল তাদের তিনি পথ প্রদর্শনা করেছিলেন। শুধুমাত্র তো উইলিয়াম কেরির দ্বারা এত কিছু সম্ভব হয়নি। উইলিয়াম কেরির সহযোগী যারা ছিলেন তারা হলেন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, চণ্ডীচরণ মুন্সী, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায় প্রমুখ। শুধু তারাই নয়, আমাদের খুব খ্যাতনামা পরিচিত একজন ব্যক্তি যিনি ছিলেন রামমোহন রায়। সেই রামমোহন রায়ও প্রচলিত বাংলা থেকে মানে তারা যে প্রচলিত গদ্য সাহিত্য থেকে বেরিয়ে তিনি নতুনভাবে গদ্য সাহিত্যকে আবিষ্কার করেছিলেন। ধর্ম, দর্শন, রাজনীতি, সমাজ সংস্কার নিয়ে তিনি গদ্য লিখতে শুরু করেছিলেন। অন্যদিকে পাঠ্যপুস্তকের রচয়িতা হিসাবে আমরা ডিরোজিওর নাম অনেকেই জেনে থাকি বা ডিরোজিওকে আমরা পাঠ্যপুস্তকের রচয়িতা হিসাবে একটি গুরুত্বপূর্ণ আসন দিতে পারি। আবার বাংলা গদ্যের যথার্থ কথাশিল্পী হিসেবে যদি কাউকে আমাদের বলতে হয়, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি লেখা উল্লেখযোগ্য ছিল। সমাজ সংস্কারক বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে ও বহু বিবাহের বিপক্ষে তার যুক্তিগুলি প্রকাশ করেছিলেন। বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব ও বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, এই যে দুটি গ্রন্থ, এই দুটি গ্রন্থে বিদ্যাসাগর রামমোহনের এই যে জ্যোতি চিহ্নহীন সরল গদ্যকে জ্যোতি চিহ্ন ব্যবহার করে সার্থক রূপদান করতে তিনি সহায়তা করেছিলেন বা তিনি সফল হয়েছিলেন। তাই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও বাংলা গদ্য সাহিত্যের ধারায় এক যথার্থ শিল্পী হিসাবে আমরা ভূদেব মুখোপাধ্যায়ের নাম অনায়াসেই বলতে পারি। দেখো, শুধু ভূদেব মুখোপাধ্যায় না, এখন আমি পরপর করে প্রায় অনেকগুলি প্রাবন্ধিকের নাম তোমাদের সামনে আলোচনা করব এবং প্রাবন্ধিকদের সামান্য 2-4 লাইন করে তাদের বৈশিষ্ট্য বা তাদের যে বিশেষত্ব সেগুলি তোমাদের সামনে তুলে ধরব। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদের রামমোহন বলেছিলাম, বিদ্যাসাগর বলেছি, এবার আসবো আমরা ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায় তার শিক্ষকতা জীবনে বেশ কয়েকটি শিক্ষামূলক রচনা লিখেছিলেন। তার রচিত ঐতিহাসিক উপন্যাস মানে ঐতিহাসিক উপন্যাস এটাই হলো নাম। তার রচিত ঐতিহাসিক উপন্যাস হলো একটি আখ্যানধর্মী রচনা। এই গ্রন্থের আখ্যান রচিত হয়েছিল সফল স্বপ্ন ও অঙ্গুরীয় বিনিময় নামক দুটি কাহিনীর সংযোগে। আসলে ভূদেব মুখোপাধ্যায়ের রচনার প্রধান গুণ ছিল কি বলতো? প্রধান গুণ ছিল তার মৌলিকতা এবং তার গদ্য রীতি ছিল মননশীল। পরবর্তীতে মানে ভূদেব মুখোপাধ্যায়ের পরে আমরা প্যারীচাঁদ মিত্রের কথা অনায়াসে বলতে পারি। তার
গদ্য ভাষা আলালি গদ্য নামে পরিচিত ছিল আমাদের কাছে। প্যারীচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল, এই যে গল্প মানে নামটি, এটি তার গ্রন্থের নাম। সেই আলালের ঘরে দুলাল গ্রন্থটির মাধ্যমে কলকাতার চলতি বুলির মাধ্যমে, মানে কলকাতায় সে সময় যে চলতি কথা প্রচলিত ছিল সেটাই হচ্ছে চলতি বুলি, সেই চলতি বুলির মাধ্যমে কৌতুক রস সৃষ্টি করেছিলেন এবং বাংলা বাগধারা ও ধন্যাত্মক শব্দ প্রয়োগ করে যে সাহিত্যিক ভাষার সৃষ্টি করেছিলেন সেটাই হলো আলালি গদ্য। মানে তার যে বিখ্যাত আলালি গদ্য সেটা হলো এই আলালি গদ্য। রাধানাথ শিকদারের সহযোগিতায় তিনি মাসিক পত্রিকা নামক একটি পত্রিকা প্রকাশনা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল স্বল্প শিক্ষিত স্ত্রী সমাজের মধ্যে সরল গদ্য ভাষার প্রচলন করা। প্যারীচাঁদ মিত্রর পর যার নাম আমাদের সামনে চলে আসে তিনি হলেন কালীপ্রসন্ন সিংহ। আলালের ঘরের দুলাল যে গ্রন্থ ছিল সেই গ্রন্থ প্রকাশিত হয়েছিল যখন ঠিক তার 4 বছর পর প্রকাশিত হয়েছিল হুতুম প্যাঁচার নকশা, যা বাংলা সাহিত্যের ইতিহাসকে বা বলতে পারো বাংলা সাহিত্যকে অনেকটা প্রভাবিত করেছিল। কালীপ্রসন্ন সিংহ মানে যার কথা আমরা এখন বলছি, তিনি হুতুম প্যাঁচা এই ছদ্মনাম ব্যবহার করে তার গদ্য রচনা লিখতেন। তিনি মহাভারত ও গীতা অনুবাদ করেছিলেন, তেমনি আবার কয়েকটি প্রহসন লিখেছিলেন। সেই প্রহসনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মালতী মাধব ও বাবু। তবে যতই তিনি প্রহসন লিখুক না কেন, তার সর্বাধিক প্রচলিত যে গ্রন্থটি সেই গ্রন্থটি হলো হুতুম প্যাঁচার নকশা। পরবর্তীতে আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম অনায়াসেই বলতে পারি। দেখো, বিদ্যাসাগর ছিলেন মহান ব্যক্তিত্ব। বিদ্যাসাগরের উত্তরসূরি হিসাবে যদি আমরা কাউকে ধরতে পারি, তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা সবাই জানি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমার আর নতুন করে কি বলার আছে বলো? তোমরা ছোটবেলা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে আসছো বা পড়ে আসছো। অ্যাকচুয়ালি তিনি হলেন একটি যুগ, তিনি হলেন স্রষ্টা, তিনি সবকিছু। বাংলা গদ্যকে বা বাংলা সাহিত্যকে তিনি গতিদান করেছিলেন। মানে তিনি আসাতে বা তার আবির্ভাবে বাংলা সাহিত্য একটা নতুন যুগ পেয়েছিল, একটা নতুন আস্বাদ পেয়েছিল, একটা নতুন জীবন ফিরে পেয়েছিল। তার রচিত বিচিত্র প্রবন্ধ যে গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থটি বাংলা সাহিত্যকে এতটা পূর্ণতা দান করেছিল যে তোমাদের আর নতুন করে কি বলবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যাই হোক বেশি কথা বলবো না। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও তার ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, তারাও কিন্তু সেই সময় প্রবন্ধ সাহিত্যকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। হরপ্রসাদ শাস্ত্রী, এই যে নামটি আমি বললাম, হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন একজন সংস্কৃত বিশেষজ্ঞ। তিনি বঙ্কিমচন্দ্রের গদ্য রীতি, মানে বঙ্কিমচন্দ্র যে স্টাইলে গদ্য লিখতেন সেই গদ্য রীতি অনেক জায়গায় ফলো করেছিলেন বা অনুসরণ করেছিলেন। আবার অনেক জায়গায় তিনি বঙ্কিমচন্দ্রকে অনুসরণ না করে নিজস্ব স্টাইলে বা নিজস্ব নীতি তিনি তার গদ্যে ব্যবহার করেছিলেন। আমরা তো অনেকের কথা বললাম, কিন্তু বিবেকানন্দকে আমরা ভুলে গেলে তো চলবে না। অন্যান্য প্রাবন্ধিকদের মতো আমরা বিবেকানন্দকেও বাংলা সাহিত্য জগতে তার অবদানের কথা ভুলে যেতে পারি না। মানে বিবেকানন্দকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সমাজ সংস্কারক ও স্বদেশ প্রেমী। তিনি তার নিজের ভাবনাকে, মানে স্বামী বিবেকানন্দ তার নিজের ভাবনাকে প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত পরিব্রাজক, এই সমস্ত
রচনার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। সাময়িক পত্রপত্রিকার যুগে যে সমস্ত লেখক লেখিকাদের আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া বাংলা সাহিত্য ভাবতেই পারি না কখনো। রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিগত জীবনে অনেকগুলি প্রবন্ধ সাহিত্য রচনা করেছিলেন। তার অনেকগুলি প্রবন্ধ সাহিত্য রয়েছে। সেই প্রবন্ধ সাহিত্যকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলি আমরা একটু দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপরিচিতিমূলক যে প্রবন্ধ রয়েছে সেই আত্মপরিচিতিমূলক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য ছিল জীবন স্মৃতি। এছাড়াও ভ্রমণ শ্রেণী বা ভ্রমণমূলক যে সমস্ত প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য হলো জাপান যাত্রী, ছিন্নপত্র ইত্যাদি। শিক্ষা বিষয়ক যে সমস্ত প্রবন্ধ রয়েছে সেই শিক্ষা বিষয়ক প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্ত্রী শিক্ষা ও শিক্ষার আইন। ধর্ম বিষয়ক যে সমস্ত প্রবন্ধ তিনি লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ধর্ম ও শান্তিনিকেতন। স্বদেশ ও সমাজ বিষয়ক যে সমস্ত প্রবন্ধ তিনি লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতবর্ষ ও সভ্যতার সংকট। এছাড়াও সাহিত্য বিষয়ক যে সমস্ত প্রবন্ধ তিনি লিখেছেন সেই সমস্ত প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য হল প্রাচীন সাহিত্য ও লোক সাহিত্য। রবীন্দ্রনাথের পর তার স্নেহের একজনের নাম আমরা বলতে পারি। তার স্নেহের যে ব্যক্তিত্ব ছিলেন তার নাম হলো প্রমথ চৌধুরী। তিনি ছিলেন একজন অসাধারণ প্রাবন্ধিক। প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের ভীষণ প্রিয় ছিলেন। এছাড়াও প্রমথ চৌধুরী ছিলেন একজন বিলেত ফেরত ব্যারিস্টার। প্রমথ চৌধুরী তিনি নিজে বীরবল নামক ছদ্মনাম ব্যবহার করতেন। এছাড়াও তিনি সবুজপত্র নামক একটি সবুজপত্র নামক একটি পত্রিকা তিনি সম্পাদনাও করেছিলেন। প্রমথ চৌধুরী সাধু ভাষা বর্জন করে তিনি সহজ সরল চলিত ভাষার মাধ্যমে তিনি লেখার কাজ চালিয়ে গিয়েছিলেন। প্রমথ চৌধুরীর যে গদ্যরীতি সেই গদ্যরীতি বীরবলি ঢং নামেও পরিচিত। প্রমথ চৌধুরী বই পড়া, আমাদের শিক্ষা ইত্যাদি প্রবন্ধের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতি নিয়ে আমাদের সামনে তিনি আলোচনা করেছেন। প্রমথ চৌধুরী আমাদের সমাজ নিয়ে আমাদের সমাজের বিভিন্ন যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতি নিয়েও অনেক রচনা লিখেছিলেন। সেগুলি হলো তেল নুন লোকরি, এইটা একসাথে, তেল নুন লোকরি, বীরবলের হালখাতা, নানা কথা নানা চর্চা ইত্যাদি। এরপরে আমরা মহিতলাল মজুমদারের কথা না বললে কিছুতেই পারি না। মহিতলাল মজুমদারকে আমরা ছাড়তে পারি না। মহিতলালের সঙ্গে ম্যাথু আর্নল্ডের আমরা অনেক মিল পেয়ে থাকি। মহিতলাল সাহিত্য নিয়ে তিনি কারোর সঙ্গে আপোষ করতেন না। সাহিত্য তার কাছে একটা আলাদা জগৎ, সেখানে তিনি আপোষের কোনো জায়গা রাখতেন না। বঙ্কিমচন্দ্র ও মধুসূদন এদেরকে নিয়ে তিনি তার রচনায় অনেক জায়গায় লিখেছেন। তাদেরকে নিয়ে তিনি অনেক প্রবন্ধে তিনি লিখেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য লেখা হলো আধুনিক বাংলা সাহিত্য, কবি শ্রী মধুসূদন, বঙ্কিম বরণ, সাহিত্য কথা, বিচিত্র কথা ইত্যাদি। এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে না বললেই নয়। সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধ মাত্র দুটি, ভাবতে পারছো, তার প্রকাশিত প্রবন্ধ মাত্র দুটি। এছাড়াও আরও বিভিন্ন অপ্রকাশিত প্রবন্ধ রয়েছে
যেগুলি প্রকাশ পায়নি। তো প্রকাশিত প্রবন্ধ দুটি হলো স্বগত ও কুলায় ও কালপুরুষ। টি.এস. এলিয়ট ইংরেজি সাহিত্যিক, সেই টি.এস. এলিয়টের সঙ্গে সঙ্গে তার রবীন্দ্রনাথের সঙ্গেও তার কিছুটা মানে পরিচয় আমরা পেয়ে থাকি, মানে এদের সাথে আমরা তার মিল লক্ষ্য করতে পারি। এই আলোচনা শেষ করার আগে শেষ একজন প্রাবন্ধিকের সম্বন্ধে আমরা জেনে নেব। সেই প্রাবন্ধিকের নাম হলো বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু ছিল আধুনিক বাংলা সাহিত্যের একজন পুরোধা ব্যক্তিত্ব। তিনি তার প্রবন্ধ সাহিত্যগুলোতে সবচেয়ে সহজ সরল ভাষা বা সহজ সরল ভাবভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছিলেন। কবি রবীন্দ্রনাথ এই প্রবন্ধটিতে তিনি যেন গল্পের মতো সহজ সরল ভাষায় তার জীবনে রবীন্দ্রনাথের উপলব্ধি সম্পর্কে আমাদের সামনে ফুটিয়ে তুলেছিলেন। অত্যন্ত জটিল বিষয়গুলিকেও তিনি যেন অত্যন্ত সহজভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলতেন। এটিই তার ব্যক্তিত্ব বা এটিই তার বৈশিষ্ট্য, খুব সুন্দর। মানে তার মতো এত সাবলীলভাবে কেউ আমাদের সামনে ফুটিয়ে তুলতে পারেনি সেই সময়। যাই হোক, এই যে প্রবন্ধ সাহিত্য সম্পর্কে আলোচনা ছিল, এই প্রবন্ধ সাহিত্য সম্পর্কে আলোচনা এটুকুই। আমরা পরবর্তীতে তোমাদের এর পরের যে এপিসোড, মানে এর পরের যে নেক্সট অধ্যায়টি রয়েছে, মানে আমি যে 6টি ভাগে ভাগ করেছিলাম, এটি 3 নাম্বার চলছে। এরপরে আমরা 4 নাম্বার যে চ্যাপ্টারটি আছে, যেটি ভাগ করেছিলাম, সেটি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।